জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ৫ দফা মুসলিম বিশ্ব এবং ওআইসির মুসলিম উম্মাদের প্রতি ৫ দফা দাবিসহ বেশ কিছু অঙ্গীকার নিয়ে ঘোষণাপত্র পাঠ করা হলো সোহরাওয়ার্দী উদ্যানের মার্চ ফর গাজা ময়দানে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার উপস্থিতিতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতির মধ্য দিয়ে এই ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিকাল 4:15টার দিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়। ফরহাদ ইবনে মালেককে সাথে নিয়ে জানাচ্ছেন সাজিদ সরকার। সোহরাওয়ার্দী থেকে শাহবাগ, মৎস্য ভবন থেকে কাউরান বাজার, নীলক্ষেত থেকে বকশীবাজার, পুরো আকাশে ফিলিস্তিনের পতাকা। জানান দিচ্ছে নিপীড়িতের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের বিপ্লবী হুঙ্কার, যেখানে ছিল সহযোগিতা আর পাশে থাকার সোচ্চার কণ্ঠস্বর। আর সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো উদ্যান ছিল নারায়ে তাকবীর স্লোগানে মুখরিত। রাজনৈতিক দল এবং ইসলামী বক্তাদের এই গণজমায়েতের শিরোনাম মার্চ ফর গাজা। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট আয়োজিত এই সমাবেশে সারা দেশ থেকে আসা দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে জমায়েত হয় সোহরাওয়ার্দী উদ্যানে। জিন্দাবাদ জিন্দাবাদ। বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে অংশ নেয় ইসলামী বক্তারা। অংশ নেন বিএনপি, জামায়াত, হেফাজত ইসলাম, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। গণজমায়েতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ বলেন, বিভিন্ন দেশের মানুষের মাঝে বিভিন্ন বিষয়ে চিন্তার মতপার্থক্য থাকলেও ফিলিস্তিনের ক্ষেত্রে সবাই এক। এ সময় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি স্লোগানে স্লোগানে ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানান। জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বলেন, রাষ্ট্র শুধু সীমানা নয়, রাষ্ট্র একটি আমানত, সেটি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। দুই, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা দিয়ে দাঁড়াতে হবে। ঘোষণাপত্র পাঠ শেষ হলে গাজাবাসীর জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। সাজিদ সরকার, ৭১, ঢাকা। এদিকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে মার্চ ফর গাজায় জেএনজিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাসিনা পতনে যাদের সবচেয়ে বেশি ভূমিকা, শনিবার আবারও রাস্তায় নেমে এসেছে তারা। সংহতি জানিয়েছেন ফিলিস্তিনের পক্ষে। সুযোগ পেলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের মাঠে যাওয়ার কথাও বলছেন তারা। সেই সাথে দাবি তুলেছেন ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ৫,৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে ফিলিস্তিনের অবস্থান। সেখানে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ভৌগোলিকভাবে দূরত্ব থাকলেও এমন অমানবিক হত্যাযজ্ঞের বিরুদ্ধে কয়েক লাখ মানুষ জড়ো হয়েছে ঢাকায়। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এমনকি বিভিন্ন ধর্মবর্ণের মানুষ যোগ দেয় মার্চ ফর গাজায়। লাখো মানুষের কণ্ঠে একটাই আওয়াজ, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, অর্থাৎ ফিলিস্তিনের স্বাধীনতা। আমরা ফিলিস্তিনের শান্তি চাই, যুদ্ধ চাই না। ৮ মাস আগেই বাংলাদেশের গণ অভ্যুত্থানে পরাজিত হয় হাজারো মানুষের হত্যাকারী হাসিনা। সেই অভ্যুত্থানে রাজপথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল জেনজিরা। সেই জেনজিরাও শনিবারে নেমে এসেছে রাজপথে, আওয়াজ তুলেছে ইসরায়েলের বিরুদ্ধে। আমরা তো আর ওই রকম কোনো কিছু দিয়ে সহযোগিতা করতে পারতেছি না। কমপক্ষে আমরা যে আইছি, এতে তো কমপক্ষে নিজের রক্তেই হইলেও
যে আমরা তাদের সমর্থন করতেছি, এতটুকুই যেন আল্লাহ যেন দেখতে পারে, এটাই আমাদেরই। ইসরায়েল এবং আমেরিকার আমরা বিপরীত আছি এবং আমরা ফিলিস্তিনের পক্ষে থাকব যতদিন পর্যন্ত না ফিলিস্তিন স্বাধীন হয়। বসন্তের শেষ সময়ে ফিলিস্তিনে ঝরে যাচ্ছে ছোট ছোট ফুলের মতো শিশু। ইসরায়েলিরা টার্গেট করে শেষ করে দিচ্ছে প্রজন্মের পর প্রজন্ম। বাংলাদেশের জেনজিরা ফিলিস্তিনে তাদের সমবয়সীদের এমন হত্যার বিরুদ্ধে বসে নেই ঘরে, এমনকি সুযোগ পেলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধের মাঠে নামার কথা বলছেন তারা। আমি চাই আমাদের যেন পাসপোর্টটা ভিসাটা ফ্রি করে দেওয়া হোক, তাহলে আমরা যাইতে পারি। এক কথা আমরা বিশ্ববাসীকে আমাদের এই বার্তা পৌঁছে দিতে চাই যে সমগ্র বাংলাদেশ এই যে ফিলিস্তিনের উপর নির্মম হত্যাকাণ্ড হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ফিলিস্তিনে তো অনেক গাজা মানুষ অনেক আত্মহত্যা হয়েছে, ওদের অনেক দুর্ভিক্ষিত হচ্ছে ওদের উপরে, তাই আমরা ওদের পাশে দাঁড়াচ্ছি। এখন মানবতার শেষ পেরেক ঠুকে দিচ্ছে ইসরায়েলেরা। তাদের চোখে ফিলিস্তিন শুধুই ভূমি, আর তা দখলে সব চুরমার করে দিচ্ছে, যেন মানুষ হত্যায় তাদের একমাত্র ধর্ম। আর ভূমি আঁকড়ে নিজের স্বাধীনতা ধরে রাখার চেষ্টায় প্রাণ দিচ্ছেন লাখো ফিলিস্তিনি। তাদের স্বাধীনতার পক্ষে বাংলাদেশি জেনজিরাও জানাচ্ছেন সংহতি। অবশ্যই সারা বিশ্বই তো কাঁদছে, কারণ ওরাও মুসলিম, আমরাও মানুষ, একই রক্তে সবাই মানুষজন গঠিত। আল্লাহ আমাদেরকে সবাই পাঠিয়েছে, আমাদের মুসলিম হিসেবে পাঠিয়েছে, আমাদের মুসলিম হিসেবে দায়িত্ব আমাদের তাদের পিছিয়ে দাঁড়িয়ে থাকা। বাংলাদেশ যেমন স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা পেয়েছে, আমরাও চাচ্ছি ইসরায়েলের হাত থেকে দেশটা স্বাধীন হোক। ফিলিস্তিন জুড়ে নেমে আসুক শান্তির বার্তা, থেমে যাক যুদ্ধ, স্বাধীন হোক ফিলিস্তিন, এমন দোয়াতেই মার্চ ফর গাজা সবার সাথে শেষ করেন জেনজিরাও। মোহন ইসলাম, ৭১, ঢাকা। ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে ঢাকার রাজপথ ছিল মিছিলে, স্লোগানে মুখরিত। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দেন। এছাড়া বকশীবাজার, পল্টন, নীলক্ষেত, শাহবাগ ও মৎস্য ভবন এলাকা ছিল মিছিলকারীদের দখলে। আরও জানাচ্ছেন সবুজ মাহমুদ। শনিবারের দিনটি ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে উৎসর্গ করে বাংলাদেশের শান্তিকামী মানুষ। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়ে মিছিলে মিছিলে যোগ দেন সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থেকেও পিকআপ ও বাস ভর্তি করে এসেছেন লাখো মানুষ। বেলা বাড়ার সাথে সাথে এই সংখ্যা আরও বাড়তে থাকে। যেটি কোনো জাতি বা কোনো ধর্মকে ধ্বংস করে দিতে চায়, আমরা তাহলে স্পষ্ট বলতে পারি এখন ইসরায়েল যেটা করছে তারা টেররিস্ট ছাড়া কেউ কোনো জাতি বা ধর্মকে ধ্বংস করে দিতে যেতে পারে না। এই মানুষগুলো ছোট ছোট বাচ্চা এত কষ্ট করে, এত খেতে পায় না, খাবারের অভাব, এইগুলো কেন হচ্ছে? আমরাও মুসলিম, তারাও মুসলিম। মুসলিম দেশ আমাদের ভাইদের উপর কিরকম বর্বরতা গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি। আমরা চাই এই গণহত্যা বন্ধ করুক তারা। কেউ কেউ নির্ধারিত সময়ের অনেক আগেই চলে এসেছেন। স্লোগান, পোস্টার, ব্যানারে উঠে এসেছে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর বার্তা। আমাদের নিপীড়িত মুসলিম ভাইদের পাশে দাঁড়ানো এবং ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে দাঁড়ানো, প্রতিবাদ করা। আজকের এই লং মার্চের মাধ্যমে, আজকের মার্চ টু ফিলিস্তিনের পক্ষে আমরা সে অবস্থান জানাচ্ছি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি করেন হত্যাকারী ইসরায়েলের আন্তর্জাতিক বিচার দাবি করা হয় মার্চ ফর গাজা র্যালি থেকে। বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল ও আলেম ওলামাদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিছিলে যোগ দেয়। দাবি ওঠে ইসরায়েলের পণ্য বর্জনের। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজাকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল তৎপর। রাজধানীর সড়কগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী এবং যৌথ বাহিনী মোতায়েন ছিল গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও। আর ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে কর্মসূচিতে দুপুর থেকেই মানুষের ঢল নামে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ফিলিস্তিনে ইসরায়েল বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে শনিবার দুপুরে এভাবেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ছুটতে থাকে মুসলিম ধর্মাবলম্বী ধর্মপ্রাণ মানুষ। মার্চ ফর ঢাকা কর্মসূচিতে আসা এসব মানুষের মাথায় কালেমা সংবলিত সাদা কাপড়, কারো কারো হাতে ফিলিস্তিনের পতাকা। বেলা যত বাড়তে থাকে মিছিলের সারিও বাড়তে থাকে। আমরা মুসলমান, মানচিত্রের বিভাজনের কারণে, ডিস্টেন্সের কারণে যদিও আমরা দূরে আছি, কিন্তু আমরা এক
এক মুসলিম আল মুসলিমুনা কাজাসাতিন ওয়াহিদ। কারণ ইসরায়েল আমাদের উপরে যেই ঝামেলা করতেছে বা যেভাবে বম মারতেছে, আমাদের মুসলমানরা যেভাবে মারতেছে, যেসব শিশুদের মারতেছে, এটার প্রতিবাদের জন্য আমরা ইনশাল্লাহ আমরা মাঠে নামছি বাংলাদেশের। আমরা আসছি ফিলিস্তিনের উপর যে অন্যায়ভাবে যে অত্যাচার করা হচ্ছে ইসরায়েল কর্তৃক, এটার প্রতিবাদ করতে। আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন, আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার অনুমতি দেওয়া। আমরা ইনশাল্লাহ ফিলিস্তিনিবাসীদের জন্য এই মুহূর্তে আপনার যুদ্ধ করা, জেহাদ করা ফরজ আইন, ফরজ আইন, ফরজ আইন। ইসরায়েল বিরোধী নানা স্লোগান দিতে দিতে শাহবাগ অভিমুখে ছুটেন সবাই। শিশু, তরুণ, যুবক ও বৃদ্ধ সবাই সামিল হয়েছে ইসরায়েল বিরোধী এই মিছিলে। তারা যেন এই নিরীহ মুসলমান নারী শিশুদেরকে হত্যা করা বন্ধ করে এবং স্বাধীন ফিলিস্তিন দাবি জানাচ্ছি আমরা। জাতিসংঘের পক্ষ থেকে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রকে ঘোষণা করতে হবে। মসজিদ আকসাকে মুক্ত ঘোষণা করতে হবে। সমগ্র মুসলিম জাহান ইহুদি পণ্য, ইসরায়েলি পণ্য, তাদের সমর্থকদের পণ্য বয়কট করতে হবে। ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিটি রাজপথ হয়ে উঠে উত্তাল। এই উত্তাল নগরীর সর্বোচ্চ নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে নামে যৌথ বাহিনী। সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। এছাড়া অস্ত্র তাক্করেও মহড়া দেয় যৌথ বাহিনী। সরোয়ার্দী উদ্যানের সমাবেশ অভিমুখী সড়কগুলোতে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। সমাবেশ ও এর আশেপাশের কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশের পাশাপাশি পৃথক ট্রাফিক পরিকল্পনাও গ্রহণ করা হয়। সৈকত সাদিক, ৭১, ঢাকা। দর্শক আছেন ৭১-এ, চলছে সংবাদ সংযোগ। বাংলা বর্ষবরণ উদযাপনের মাত্র একদিন আগেই নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো চারুকলা। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত 2টি ভাস্কর্যে শনিবার ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে একজন দুর্বৃত্তকে শনাক্ত করেছে ঢাবি প্রশাসন। আর রহস্যজনক এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। বাংলা নববর্ষ 1432 বরণে যখন ক্ষণ গণনা চলছে, রাত দিন পরিশ্রম শেষে আনন্দ শোভাযাত্রার জন্য যখন পুরোটাই প্রস্তুত চারুকলার প্রাঙ্গণ, এমন এক মুহূর্তে বিরল ঘটনার সাক্ষী হলো চারুকলা চত্বর। শনিবার ভোর 5টার দিকে আনন্দ শোভাযাত্রার মোটিভ মুখাকৃতি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হতবাক শিল্পী ও কলাকৌশলীরা। তারা কখন নামাজে গিয়েছেন তাদের উপর হয়তো বা আগে থেকেই নজরটা রাখা হয়েছিল। নিতে পারতেছেন এই ইয়াটা, এই মানে এরকম চারুকলা লাইফে ফার্স্ট টাইম আর কি। ঘটনার পর শনিবার সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডিএমপির পুলিশ কমিশনারও। তবে পরিদর্শন শেষে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। চারদিকে সিসি ক্যামেরা সবকিছু আছে, আপনারা শনাক্ত করতে পারছেন না নাকি? তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব, ফরেনসিক করব, আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আসলে বলার ওই আসে না, স্কোপ আসে নাই যে পার্টিকুলারলি কারা করছে বা কারা করে নাই। ঘটনার পরপরই প্রক্টোরিয়াল টিম সহ প্রশাসনিক সব কর্মকর্তা নিয়ে দফায় দফায় বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে ঢাবি প্রক্টর জানান, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের একজনকে শনাক্ত করা গেছে। মেইন গেটের ফটক টপকে সে এসছে, টপকে আসার আগে সে মাস্ক পরেছে। এসে সে প্রথমে সে লিকুইড কিছু দিয়েছে একটা মোটিফে, যেটা দানব আকৃতি একটা মোটিভ ছিল। তারপরে সে একটু আড়ালে যেয়ে তার একটা সম্ভবত একটা দিয়াশলাই বা জ্বালিয়েছে। তারপরে আবার সেটা ফায়ার করে আবার সে বেরিয়ে গেছে, ওই একই গেট দিয়ে বেরিয়ে গেছে এবং সে ছবির হাট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে ঢুকে গেছে। তবে প্রতিকৃতির নিরাপত্তায় থাকা সবাই ভোরে অগ্নিসংযোগের আগে একযোগে নামাজে যাবেন, এটা মেনে নেওয়া যায় না বলে মনে করেন আনন্দ শোভাযাত্রা উদযাপন কমিটির প্রধান। ফেসিবাদের মুখাকৃতি জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে ফেসিবাদের প্রতি মানুষের যে ঘৃণা এবং বাংলাদেশের মানুষ এই ফেসিবাদকে উৎখাত করার জন্য যে আত্মত্যাগ করেছেন, সেটাকে কোনোভাবেই এই ফেসিবাদ পুনঃপ্রতিষ্ঠার যে স্বপ্ন, সেটা তাদের একটা অলীক স্বপ্নই থাকবে। বর্ষবরণ উদযাপনের আয়োজকরা জানান, এই ঘটনায় আনন্দ শোভাযাত্রার প্রভাব পড়বে না। নির্দিষ্ট সময়ে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলেও জানান তারা। সুমন তানভীর, ৭১,
ঢাকা। চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়ে যাওয়ার পর শোভাযাত্রায় এই দানবের উপস্থিতি আরও অবশ্যম্ভাবী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার বেলা 2টায় সিলেটের সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে এসব বলেন তিনি। দুষ্কৃতকারীদের সতর্ক করেই উপদেষ্টা বলেন, ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। তিনি আরও বলেন, কোনো শঙ্কা বা সংশয় নয়, বরং উৎসবমুখর পরিবেশে সব আয়োজন সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে প্রস্তুত রাখা হয়েছে। সব চৈত্র সংক্রান্তির ছুটি ও বৈশাখের আয়োজনে সব মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি। তাদের শক্তি এত কম, যে কাজটাই করেছে এটা শাস্তি তাদেরকে ভোগ করতে হবে, কিন্তু তাদের এই শক্তি এত কম, আমি মনে করি না এটার মাধ্যমে তারা আমাদের সারা দেশের মানুষের সম্মিলিত যে শক্তি, সেই শক্তির সামনে দাঁড়াতে পারবে। এটা এই চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখে বোঝা যাবে। হাজারো কণ্ঠে সুরের ধারার বর্ষ বিদায় ও বর্ষ বরণের আয়োজন এবার অনুষ্ঠিত হচ্ছে রবীন্দ্র সরোবরে। এবার বর্ষ বিদায়ের প্রতিপাদ্য স্বদেশ আয়োজনে থাকছে পঞ্চকবির গান। মুখর সে আয়োজনের প্রস্তুতির খবর পার্থ সঞ্জয়ের প্রতিবেদনে। যুগ পেরিয়ে সহস্র কণ্ঠে বর্ষ বিদায় ও বর্ষবরণের আয়োজন এবার বদলাচ্ছে ভেন্যু। থাকছে না হাজার কণ্ঠ, তবে রবীন্দ্র সরোবরে এবারের আয়োজনে সাধারণ মানুষের সম্পৃক্ততা আরও বাড়বে বলে প্রত্যাশা আয়োজকদের। এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি চিন্মৈত্রীতে, কিন্তু এবার জনসমাগমের কথা চিন্তা করে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করছি হচ্ছে রবীন্দ্র সরোবরে। আমাদেরকে একটু সরে আসতে হয়েছে, এবার আমাদের হাজার কণ্ঠ হচ্ছে না, এবার আমাদের 300 কণ্ঠে আমরা বর্ষবরণের গান গাইব। বর্ষ বিদায়ের আয়োজন রোববার সন্ধ্যায় শুরু হয়ে চলবে রাত 9টা পর্যন্ত, আর সোমবার বর্ষবরণের আয়োজন শুরু হচ্ছে ভোর 6টায়। প্রথম দিন আমরা বর্ষবিদায় অনুষ্ঠান করব দেশের গান, আর দ্বিতীয় দিন আমাদের বর্ষবরণে থাকবে হচ্ছে পঞ্চকবির গান সহ লোকসঙ্গীত। আমরা একটি নতুন ধারাতে যাচ্ছি, একটু দেখি কি হয়। সব কিছু তো এক নিয়মে চলে না, নিয়ম তো চেঞ্জ হয়, সবটাই দেখতে হয়। আমরাও এবার দেখছি যে কি হয়। ধানমন্ডির লালমাটিয়ায় মুখর মহড়ায় প্রত্যাশা, ভেন্যু বদলালেও বর্ষবিদায়ের সন্ধ্যা আর নতুন সকালে বর্ষবরণে নতুন আশা জাগাবে সুরের ধারার আয়োজন। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। এদিকে পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর 3 দিনের বৈশাখী উৎসব শুরু হয়েছে। রাঙামাটির কাপ্তাই, বান্দরবানের সাঙ্গু এবং খাগড়াছড়ির চেঙ্কি নদীতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে 3 পার্বত্য জেলায় শুরু হয়েছে চাকমাদের বিজু, মারমাদের সাংরাই এবং ত্রিপুরাদের বৈশাখ উৎসব। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সকাল থেকে পাহাড়ি নারীরা বাগান থেকে ফুল নিয়ে একে একে চলে আসে কাপ্তাই হ্রদে। সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রার্থনা করে রাঙামাটি রাজবাড়ী ঘাটে বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে তরুণ তরুণীদের ফুল ভাসানোর মধ্য দিয়ে 3 দিনের উৎসবের সূচনা হয়। সকালে গর্জনতলিতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানো হয়। উৎসবে অংশ নেয় পাহাড়ের বাঙালিরাও। আমাদের মধ্যে যাতে কোনো কিছু ক্ষোভ না থাকে সেই জন্য আমাদের পুরাতন বর্ষের সাথে আমি সবকিছু বিদায় করি। ফুল ভাসাবো নদীতে, কেন ভাসাবো? এই ফুলের মাধ্যমে হচ্ছে পূর্বের যে বছরের দুঃখ, গ্লানি, কষ্ট ছিল সবগুলো যেন ফুলগুলোকে আমরা ভাসিয়ে দিতে পারি। আমরা এখানে গঙ্গামার উদ্দেশ্যে ফুল দিতে এসেছি। রোববার মূল বিজুর উৎসব উদযাপন করবে পাহাড়ের জনগোষ্ঠী। ঐতিহ্যবাহী পাজন রান্না করে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে মূল বিজুর আনুষ্ঠানিকতা। সোমবার গজ্জপজ্জ দিন পালিত হবে যার যার ঘরে। 16 এপ্রিল থেকে সপ্তাহব্যাপী সাংরাই জলোৎসবের মধ্য দিয়ে উৎসব শেষ হবে। পুরাতন বছরের গ্লানি, দুঃখ, কষ্টকে ফেলে নতুন বছরে আশা প্রত্যাশা নিয়ে আমরা আশা রাখবো। বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে ফুলবিজি উদযাপন করেছেন চাকমা ও তঞ্চঙ্গারা। এর মাধ্যমে পাহাড়ের এই সম্প্রদায়ের মধ্যে শুরু হলো বর্ষবিদায় ও বর্ষবরণের আয়োজন।
এদিন বান্দরবানে চাকমা ও তঞ্চাঙ্গা সম্প্রদায়ের শিশু কিশোর তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে বন থেকে সংগ্রহ করা বিজু, মাধবীলতা, রঙ্গন সহ নানা রকমের ফুল নদীতে ভাসিয়ে দেন। সকালে ফুল পূজা দিতে খবং পুড়িয়া দিয়ে খাগড়াছড়ি চেঙ্গি নদীতে ভিড় জমান শত শত পাহাড়ি। কেউ একা, আবার অনেকে দলবদ্ধ হয়ে নদীতে নানা রঙের ফুল উৎসর্গ করেন। ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে চেঙ্গি নদীর দুকুল। প্রতি বছর 12ই এপ্রিল আমরা এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণভাবে উদযাপন করে থাকি, নিবেদন করে থাকি। রবিবার চৈত্র সংক্রান্তির দিনে ত্রিপুরারা বৈশু এবং নববর্ষের দিন থেকে 3 দিন ধরে সাংগ্রাই উৎসব উদযাপন করবেন মারমারা। হাসান আহমেদ, 71। আজ আন্তর্জাতিক পথ শিশু দিবস। এবারের প্রতিপাদ্য অধিকারী প্রাণ সম্মানী জীবন। চরম দারিদ্র্য, পারিবারিক অস্থিতিশীলতা, শারীরিক ও মানসিক নির্যাতন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে পরিবারগুলোর গ্রাম থেকে শহরে অভিবাসন শিশুদের পথে ঠেলে দিচ্ছে। পথ শিশুদের নিয়ে কাজ করা সংস্থাগুলোর তথ্য মতে দেশে 34 লাখ পথশিশু আছে। আবার পথ শিশুদের প্রতি 10 জনের 8 জনই পথচারীদের দ্বারা নির্যাতনের শিকার। সরকার, বেসরকারি খাত ও নাগরিক সমাজের সমন্বিত প্রচেষ্টাই কেবল তাদের ভবিষ্যৎ বদলাতে পারে। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। The Quality Study on Children Living in Street Situation in Bangladesh 2024 প্রতিবেদনে বলা হয়েছে দেশে পথশিশুর সংখ্যা অন্তত 34 লাখ। যদিও BIDS 2024-এর তথ্য বলছে এই সংখ্যা 12 থেকে 17 লাখ। শিশুদের প্রতি 3 জনে প্রায় 1 জন খোলা জায়গায় ঘুমায়। খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ মৌলিক অধিকার বঞ্চিত এই শিশুরা জীবনযুদ্ধ করেই কোনো মতে টিকে থাকে। পথশিশুদের 60% অপুষ্টিতে ভোগে, আর 85% কোনো না কোনোভাবে মাদকাসক্ত। পরিবারহীন পথশিশুদের খুব অল্প একটা অংশ সরকারি বেসরকারি সহায়তায় আশ্রয় পায়। নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখে এই শিশুরা। পথে থাকা সে জীবন বড় কষ্টের ছিল, তাই আর ফিরতে চায় না। রাতে ঘুমালে ঠান্ডা লাগতো, আর রাতে ঘুমালে মশা কামড়াতো। আরো আমার সামনে নেশা করতো, মানে আমাকেও দেখা যাচ্ছে নেশা করতে বাধ্য করতো। আরো বিভিন্ন অত্যাচারে মানে রাস্তার জীবনটা অনেক কষ্ট। তবে তারাও স্বপ্ন দেখে একদিন প্রতিষ্ঠিত হয়ে পথে থাকা বাকি শিশুদের অধিকার ফিরিয়ে দেবার। আমি ফটোগ্রাফার হব, হয়ে পুরা দেশকে আমি জানাতে চাই যে এই শিশুগুলো পথে থাকে, যে শিশুগুলো রাস্তায় থাকে, এই শিশুগুলো যে রাস্তায় না থাকে তাদেরও একটা পরিবার চাই। আমি ডাক্তার হতে চাই, যারা বাইরে যারা মানুষ আছে তাদের আমি চিকিৎসা হেল্প করতে চাই। বেসরকারি সংস্থা লিডোর সমাজকর্মীরা শহরের নানা প্রান্ত থেকে ভাসমান শিশুদের খুঁজে নিয়ে স্থানীয় থানার মাধ্যমে প্রথমে পরিবারে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে ব্যর্থ হলে করা হয় তাদের পুনর্বাসন। 70% বাচ্চা আমরা রিইন্টিগ্রেট করতে পারি, আর 25 to 30% বাচ্চা দেখা যায় যে তাদের প্যারেন্টস খুঁজে পাওয়া যায় না। এই শেল্টার হোমটা মূলত আসলে একদম লাস্ট স্টেজ বাচ্চাদের রেস্কিউয়ে। যখন আর কি ওদেরকে নিয়ে আসা হয়, কারণ ওরা তো কোনো ডিসিপ্লিন কি বুঝে না, মানতে চায় না, কারণ হঠাৎ করে আসার পরই তো আর সেটা সে গ্রহণ করতে পারে না। পরে দেখা যায় আস্তে আস্তে না, সবাই যেহেতু করে আমার এটা করতে হবে। প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে আমাকে বারবার বলার চেষ্টা করে যে কখন কম্পিউটার ক্লাসে বসবো। অর্থের বিনিময়ে শিশুদের জন্য সবকিছু কেনা গেলেও পরিবারের ভালোবাসা কেনা যায় না। সেই সাথে তাদের পৃষ্ঠপোষকতায় অর্থ সংকট সহ নানা আইনি জটিলতাকেও বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একটা শিশু ভালোবাসা চায়, তার প্যারেন্টসকে চায়, তখন তারা এটা বাজার থেকে কিনতে পারবো না। এটা তো আমাদের কাছে কোনো উত্তর নাই। উত্তর বরং আমি না দেয় গভর্নমেন্ট দেওয়া উচিত। গভর্নমেন্টই বলতে পারবে তাদের পিতামাতা কোথায়, কারণ আমি রাষ্ট্রীয় কোনো মানুষ না। বিশ্ব পথশিশু অলিম্পিকে অংশগ্রহণ করা এসব শিশুদের চোখে আজ দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বজয়ের স্বপ্ন। পথেই কাটতো তাদের দিন আর রাত। একসময় ঘুমের স্থানের জন্য করেছে লড়াই। সেই শিশুরা যখন পেয়েছে আশ্রয়, ভালোবাসা আর সহযোগিতা, তখন তারা বহুদূর যেতে চায়। স্বপ্ন দেখে তাদের মতো যারা পথশিশু আছে তাদের অধিকার রক্ষার। শাহনাজ শারমিন, 71, লিডো পিসোম, বসিলা, ঢাকা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 11টি দানবাক্স ও ট্রাঙ্ক থেকে প্রায় 9,18 লাখ টাকা পাওয়া গেছে। এই যাবৎকালে এটি মসজিদের সর্বোচ্চ টাকা পাওয়ার রেকর্ড। এর আগে গেল বছরের 30 নভেম্বর এই মসজিদের এই দানবাক্সে 3 মাস 13 দিনে পাওয়া গিয়েছিল প্রায় 8,21,00,000
34,000 টাকা। পাশাপাশি বিপুল বৈদেশিক মুদ্রা, রূপা এবং স্বর্ণালঙ্কারও সেখানে ছিল। সালেকম হোসেন রনির তথ্য এবং ছবিতে প্রতিবেদন। এবার পাগলা মসজিদের দান বাক্স খোলা হলো 4 মাস 11 দিন পর। বাক্স খোলার আগে আগে শেষ মুহূর্তেও কেউ কেউ দান করতে এসেছেন। আসছিলাম, মোটামুটি অনেকটাই আয় পেয়েছি। অনেক জায়গায় শুনছি যে এটা বিখ্যাত মসজিদের জন্য, দেখার জন্য আসছি। পড়লাম, করতে পারি, সবকিছু করতে পারি, আজকে নামাজ পড়ার জন্য। আমার ওয়াইফের হার্টের সমস্যা ছিল। শনিবার সকাল 7টায় জেলা প্রশাসক ফৌজিয়া খানম ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে মসজিদের দান বাক্সগুলো একে একে খোলা হয়। পরে সব টাকা গহনা বস্তায় ভরে নেওয়া হয় মসজিদের 2য় তলায়। এরপর শুরু হয় গণনা। পাগলা মসজিদ মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার 250 জন ছাত্র এবং রূপালী ব্যাংকের 70 জন কর্মকর্তা কর্মচারী মিলিয়ে মোট 320 জন অংশ নেন গণনায়। এ সময় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা আশা করছি যে বিগত দিনের তুলনায় এবার আমাদের সংগ্রহ গানের সংগ্রহ অনেক বেশি হবে। এলাকার প্রবীণ মানুষেরা জানান, 250 বছর আগে পাগল বেশি এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দর নদী দিয়ে মাদুরুচরে বর্তমান মসজিদ এলাকায় আসেন। তাকে ঘিরে সমবেত হয় অসংখ্য ভক্ত। তার মৃত্যুর পর কবরের পাশে এই মসজিদটি গড়ে ওঠে। পরে এটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে। মানুষ বিশ্বাস করে এখানে দান করলে মনের ইচ্ছে পূরণ হয়। শাকিলা শম্পা, 71। নানা জল্পনা কল্পনা ও পাল্টাপাল্টি হুঁশিয়ারির পর অবশেষে ওমানে শনিবার মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তেহরান বলছে এই দিনই এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছতে চায় তারা। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের পক্ষে, আর ইরানের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মধ্যস্থতায় থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। বহুল আলোচিত এই বৈঠকের আগে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাস্তব ও ন্যায্য চুক্তিতে আগ্রহী তেহরান। এদিকে বৈঠকের আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। তিনি বলেন, কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিলেও আলোচনায় ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সঙ্গে থাকুন।